আজকের ক্লাসে আজ আমরা অর্গানিক কম্পাউন্ডের একটা বিশেষ প্রপার্টির কথা বলবো। দিস ইজ কল্ড আইসোমেরিজম বা সমবয়বতা। আইসোমেরিজম এক্স্যাক্টলি কি না, যে ধর্মের কারণে কোনো অর্গানিক কম্পাউন্ড একই মলিকুলার ফর্মুলা বিশিষ্ট হয়েও একাধিক স্বতন্ত্র রূপে সে প্রকৃতিতে এক্সিস্ট করতে পারে, সেই বিশেষ ধর্মকেই আমরা বলতে পারি আইসোমেরিজম বা সমবয়বতা। এই আইসোমেরিজম বেসিক্যালি দু প্রকার, একটা হচ্ছে কনস্টিটিউশনাল আইসোমার অ্যান্ড সেকেন্ড হচ্ছে থ্রি ডাইমেনশনাল আইসোমার বা ত্রিমাত্রিক আইসোমার। কনস্টিটিউশনাল আইসোমার কি, তার বিষয়বস্তুকে এটা আমরা ক্লাস 11-এই পড়েছি, এটা নিয়ে আলোচনা করার স্কোপ এখানে নেই। আমরা এখানে শুধুমাত্র থ্রি ডাইমেনশনাল আইসোমার বা ত্রিমাত্রিক আইসোমার নিয়েই পড়ব। তো হোয়াট ইজ থ্রি ডাইমেনশনাল আইসোমার? না, যে সমস্ত অর্গানিক কম্পাউন্ড একই মলিকুলার ফর্মুলা বিশিষ্ট হয়েও তাদের ত্রিমাত্রিক অ্যারেঞ্জমেন্টে ডিফারেন্সের কারণে পৃথক স্বতন্ত্র ফর্মের অস্তিত্ব দেখাতে পারে, সেই সমস্ত ফর্মগুলোকে আমরা থ্রি ডাইমেনশনাল আইসোমার বলবো এবং এই বিশেষ প্রপার্টিটাকে আমরা ত্রিমাত্রিক আইসোমেরিজম বলবো। অর্থাৎ ত্রিমাত্রিক আইসোমেরিজমের সাথে কনস্টিটিউশনাল আইসোমারের বেসিক ডিফারেন্সটা কি? এখানে একই মলিকুলার ফর্মুলা হওয়া সত্ত্বেও, একই বন্ডিং কানেক্টিভিটি হওয়া সত্ত্বেও মলিকুলগুলো একটা মলিকুল আর একটা মলিকুলের সাথে এরকম স্বতন্ত্র রূপের অস্তিত্ব দেখাতে পারে। অর্থাৎ এইরকম একটা কম্পাউন্ড যেখানে একটা কার্বন অ্যাটম, এর যদি আমরা মলিকুলার ফর্মুলাটা দেখি তাহলে দেখো C2H4Cl এই মলিকুলার ফর্মুলা নিয়ে চলছে, সেম বন্ডিং কানেক্টিভিটি রয়েছে, একই কার্বনের সাথে চারজন যুক্ত রয়েছে, কিন্তু এখানেও কি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট যদি আমরা এদেরকে দেখি তো তাহলে আমরা দেখবো, দেখো যদি আমার মডেলের সাথে পুরো ব্যাপারটাকে দেখি তাহলে একই কার্বন তার সাথে যুক্ত চারটে ভিন্ন গ্রুপ। আমি এখানে HCsP কে যদি এটা H বলি, এটা CsP বলি, এটা Cl আর এটা যদি Br কে বলি, তাহলে দেখো এই স্পেসিফিক কার্বন অ্যাটমের সাথে চারটে ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত রয়েছে। তো এই মলিকুলটা একে যদি ত্রিমাত্রিক অ্যারেঞ্জমেন্টকে আমরা চেঞ্জ করে দিতে পারি, ধরো আমরা এখানে কি করলাম, এর আরেকটা ফর্মকে বানানোর চেষ্টা করেছি, এবার এদের দুজনের ভিতরে আমি মিল খোঁজার চেষ্টা করব। দেখো এখানেও আমি ওই চারটে গ্রুপ দিয়ে কানেক্টিভিটি তৈরি করেছি কার্বনে, এবং এই যে ফর্মটার এই ফর্মটা, এই দুটো ফর্মের মধ্যে আমরা চেষ্টা করব যে এদেরকে একে অপরের সাথে মেলাতে। দেখো আমি যদি একে এর ওপর মেলাতে চাই তাহলে দেখো কোনো রকম ভাবেই এই সমস্ত গ্রুপগুলো এর সাথে মেলানো সম্ভব নয়। অর্থাৎ আশ্চর্যজনক ব্যাপার, একই কার্বন চারটে কানেক্টিভিটি বন্ড, কার্বনের সাথে যুক্ত চারটে অ্যাটমও সেম, কিন্তু একে একে অপরের ওপর সবগুলো গ্রুপকে আমরা রাখতে পারছি না। এই ঘটনাটাকে আমরা বলতে পারি, এই যখন আমরা সেম বন্ডিং কানেক্টিভিটি থাকা মলিকুলগুলোকে একে অপরের ওপর চাপাবো, সমস্ত আইডেন্টিক্যাল গ্রুপগুলো যদি একে অপরের সাথে মিলে যায় তাহলে এই ঘটনাটাকে বলা হয় সুপার ইম্পোজেবল হওয়া। অর্থাৎ এরা একে অপরের ওপর সুপার ইম্পোজেবল নয়। সুপার ইম্পোজেবল নয় তাহলে কি না, এদের স্বতন্ত্র ফর্ম, এই ফর্ম দুটো তাহলে স্বতন্ত্র দুটো ফর্ম। এই স্বতন্ত্র ফর্ম দুটো তাহলে সম্পর্কটা কি, ডিফারেন্সটা কি একে অপরের সাথে? ত্রিমাত্রিক তলে অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্স। তার ফলে এই স্বতন্ত্র ফর্ম দুটো এখান থেকে বেরিয়ে এসছে, এবং এই স্বতন্ত্র ফর্ম দুটোকে আমরা তাহলে কি বলবো? একে অপরের আইসোমার। দিস ইজ কল্ড স্টিরিও আইসোমার বা থ্রি ডাইমেনশনাল আইসোমার। এবার এই থ্রি ডাইমেনশনাল আইসোমারে দেখো আমি যে কোনো একটা গ্রুপকে যদি ইন্টারচেঞ্জ করি, এখান থেকে একটা গ্রুপকে খুলে এখানে এবং এখান থেকে এই গ্রুপটাকে যদি এখানে দিয়ে দিই, তাহলে দেখো ইন্টারচেঞ্জ যদি একটা করতে পারি তখন এই মলিকুলটাকে এর উপর এনে যদি চাপাতে পারি, দেখো এটা এর সাথে মিলে যাচ্ছে। দিস ইজ কল্ড সুপার ইম্পসিবল। তার মানে দুটো মলিকুল, একটা মলিকুল দুটো স্বতন্ত্র রূপে থাকতে পারে। এই স্বতন্ত্র রূপ দুটোর অস্তিত্বের পিছনে কারণ কি ছিল না, এদের ত্রিমাত্রিক অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্স। যখন আমি এই অ্যারেঞ্জমেন্টটাকে সেম দুটো, যে কোনো দুটোর মধ্যে একটা ইন্টারচেঞ্জ করলাম, তাহলে সেটা সেম গ্রুপে রূপান্তর, সেম মলিকুলে রূপান্তরিত, দিস ইজ আইডেন্টিক্যাল। এই আইডেন্টিক্যাল দুটো ফর্মকে আমরা বলতে পারি কি, ইজ কল্ড হোমোমার।
তো এইভাবে আমরা দেখো যে কোনো অর্গ্যানিক মলিকুলের ভিতরে তার ত্রিমাত্রিক অ্যারেঞ্জমেন্টের ভিন্নতার কারণে তৈরি হওয়া ফর্মগুলোকে আইডেন্টিফাই করতে পারি। এবং এখানে এই ত্রিমাত্রিক অ্যারেঞ্জমেন্টের কারণে এই যে মলিকুলটা তৈরি হয়েছে এই তাদেরকে আমরা কি বললাম, স্টিরিও আইসোমার বললাম। এবং স্টিরিও আইসোমারের সৃষ্টির পিছনে তাহলে কারণ কি? কারণ এই ধরনের কোন সেন্টার, যে সেন্টারের চারিদিকে চারটে ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত রয়েছে, এই ধরনের সেন্টারগুলোকে আমরা কি বলতে পারি? স্টিরিও সেন্টার বা স্টিরিওজেনিক সেন্টার। অর্থাৎ যে কোনো অর্গ্যানিক মলিকুলের ত্রিমাত্রিক আইসোমার সৃষ্টির পিছনে দায়ী হচ্ছে এই ধরনের স্টিরিও সেন্টার বা স্টিরিওজেনিক সেন্টার। ক্লিয়ার? তাহলে যে কোনো অর্গ্যানিক মলিকুলে এই ধরনের স্টিরিও সেন্টার থাকলে সে কি করতে পারবে? সে ত্রিমাত্রিক আইসোমার তৈরি করতে পারবে। এটা আমার কাছে ক্লিয়ার। আর যদি কোনো মলিকুলে একটাই থাকে তাহলে এর দুটোর বেশি ত্রিমাত্রিক আইসোমার তৈরি করা তার পক্ষে সম্ভব নয়। তার কারণ যে কোনো দুটো গ্রুপকে যদি ইন্টারচেঞ্জ করি সেটা আবার আগের জায়গায় সেটা আইসোমারে রূপান্তরিত হবে, তারপর যে কোনো দুটো গ্রুপকে চেঞ্জ করলে তারপর আবার সেটাতে ফিরে আসবে। তার মানে দুটোর বেশি স্বতন্ত্র ফর্ম এই ধরনের একটা স্টিরিও সেন্টার দ্বারা তৈরি করা সম্ভব নয়। এবং এই কার্বন সেন্টারটাকে অনেক সময় কি বলা হতে পারে? অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম বলা হতে পারে বা কাইরাল কার্বন অ্যাটমও বলা হতে পারে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে যে কোনো ত্রিমাত্রিক আইসোমার সৃষ্টির পিছনে প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে তার মধ্যে থাকা এই ধরনের অ্যাসিমেট্রিক কার্বন অ্যাটম বা কাইরাল কার্বন অ্যাটম বা এই ধরনের কোনো স্টিরিও সেন্টার। এইবার এখানটা খুব ক্লোজ সম্পর্কিত একটা ত্রিমাত্রিক আইসোমারকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে দেখব যে ত্রিমাত্রিক আইসোমার বেসিক্যালি তিনটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে অপটিক্যাল আইসোমার। ফার্স্ট অপটিক্যাল আইসোমার, অপটিক্যাল আইসোমার। সেকেন্ড হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার, জিওমেট্রিক্যাল আইসোমার। থার্ড যেটা সেটা হচ্ছে কনফরমেশনাল আইসোমার, কনফরমেশনাল আইসোমার। এর মধ্যে আমাদের খুব ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে অপটিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমার বলতে কি বোঝায়? অপটিক্যাল আইসোমার বলতে বোঝায় যে কোনো ত্রিমাত্রিক আইসোমার এর অপটিক্যাল প্রপার্টি, দ্যাট মিনস যে কোনো ত্রিমাত্রিক আইসোমার সে প্লেন পোলারাইজ লাইটের মানে তার প্লেন পোলারাইজ লাইট অর্থাৎ সমতল সমবর্তিত আলোককে রোটেট করার যে প্রবণতা বা ক্ষমতা, সেই প্রবণতা বা ক্ষমতাকে আমরা বলতে পারি কি? অপটিক্যাল প্রপার্টি। দ্যাট ইজ যে সমস্ত ত্রিমাত্রিক আইসোমার কোনো প্লেন পোলারাইজ লাইটকে কি করতে পারে না তার সমবর্তন তলকে রোটেট করাতে পারে, তাদেরকে আমরা বলতে পারি ওই স্পেসিফিক ত্রিমাত্রিক আইসোমারটা ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। আদারওয়াইজ যারা এটা করতে পারে না তারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তার মানে এখানে আমাকে ব্যাপারটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে যে অপটিক্যাল অ্যাক্টিভিটি খোঁজার আগে আমাকে দেখতে হবে যে মলিকুলটার অপটিক্যাল অ্যাক্টিভিটি খুঁজতে চাইছি সেই মলিকুলটার ভিতরে থাকা ত্রিমাত্রিক আইসোমারগুলো কতগুলো, তাদের ভিতরে থাকা ফর্মগুলো অপটিক্যালি অ্যাক্টিভ কি অ্যাক্টিভ না। এবার নেক্সট প্রশ্ন এসে দাঁড়ালো যে অপটিক্যাল অ্যাক্টিভিটির পিছনে কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য অপটিক্যাল অ্যাক্টিভিটি? অপটিক্যাল অ্যাক্টিভিটির পিছনে থাকা কারণটা ঠিক এক্সাক্ট কি? অর্থাৎ কি থেকে আমি বলতে পারি যে কোনো একটা মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ বা কোনো মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ নয়, অর্থাৎ কোন মলিকুল প্লেন পোলারাইজ লাইটের পোলারাইজেশন মানে তাকে রোটেট করাতে পারবে, কোনটা করাতে পারবে না। তো এখান থেকে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। তার মানে ত্রিমাত্রিক আইসোমার হওয়া মাত্রই সে যে অপটিক্যালি অ্যাক্টিভ হবে, হতে পারে নাও হতে পারে। অর্থাৎ অপটিক্যাল অ্যাক্টিভিটিটা কোনো ত্রিমাত্রিক আইসোমারের এসেন্সিয়াল কন্ডিশন নয়। অর্থাৎ ত্রিমাত্রিক আইসোমার হলেই যে সে অপটিক্যাল অ্যাক্টিভ হবে এর কোনো কারণ নেই।
তাহলে আমরা এবার দেখতে চাইছি আবার ত্রিমাত্রিক আইসোমারে ফিরে আসবো। আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটিটা নিয়ে বিস্তারিত আগে জেনে নিই যে ত্রিমাত্রিক আইসোমারের ক্ষেত্রে কোন ফর্মগুলো বা কোন আইসোমারগুলো অপটিক্যালি অ্যাক্টিভ হবে, তার পিছনে কারণ কি, আমরা সেটা চিনব কিভাবে। এখানে বলা হচ্ছে যে অপটিক্যালি অ্যাক্টিভিটির পিছনে থাকা কারণ হচ্ছে কি না, যে কোনো অর্গ্যানিক মলিকুলের এই অর্গ্যানিক মলিকুলের নেচার, প্রকৃতিটা ঠিক কিরকম, তার উপর নির্ভর করছে তার অপটিক্যাল অ্যাক্টিভিটিটা। অর্থাৎ অর্গ্যানিক মলিকুলগুলোকে যদি বেসিক্যালি দুটো ভাগে ভাগ করি, দ্যাট ইজ সিমেট্রিক মলিকুল, সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক মলিকুল অর্থাৎ কোন একটা অর্গ্যানিক মলিকুল তার শেপ ঠিক এক্স্যাক্টলি কিরকম, তার উপর ভিত্তি করে মলিকুলকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। এবং কিসের ওপর, এই কোনো একটা মলিকুল সিমেট্রিক হবে নাকি অ্যাসিমেট্রিক হবে, এটা ডিপেন্ড করে কতগুলো সিমেট্রি এলিমেন্টের উপর। সিমেট্রি এলিমেন্ট, কতগুলো সিমেট্রি এলিমেন্টের দ্বারা আমরা কোনো অর্গ্যানিক মলিকুলকে জাজ করতে পারি যে সেই মলিকুলটা সিমেট্রিক নাকি অ্যাসিমেট্রিক। কি সেই সিমেট্রি এলিমেন্ট? ফার্স্ট সিমেট্রি এলিমেন্ট হচ্ছে প্লেন অফ সিমেট্রি, সেকেন্ড সিমেট্রি এলিমেন্ট হচ্ছে সেন্টার অফ সিমেট্রি, থার্ড সিমেট্রি এলিমেন্ট হচ্ছে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি। অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, কোনো অর্গ্যানিক মলিকুলের ভিতরে সেই মলিকুলটা সিমেট্রিক বা অ্যাসিমেট্রিক এটা বোঝার উপায় কি, ওই মলিকুলের ভিতরে এই তিনটে সিমেট্রি অপারেশনকে আমাকে চালাতে হবে। এই সিমেট্রি অপারেশনের কোনো একটা সিমেট্রি অপারেশন যদি ওই মলিকুলের ভিতরে আমি করতে পারি, তাহলে আমি বলতে পারি, বা কোনো একটা সিমেট্রি এলিমেন্ট যদি ওই অর্গ্যানিক মলিকুলের ভিতরে প্রেজেন্ট থাকে, তাহলে আমি চোখ বুঝে বলতে পারি দিস মলিকুল ইজ সিমেট্রিক মলিকুল। এবং কোনো মলিকুল সিমেট্রিক হওয়া মানেই সেই মলিকুলটা কি হবে না, অপটিক্যাল প্রপার্টি তার মধ্যে আমরা পাবো না, অর্থাৎ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এবং যে সমস্ত মলিকুলগুলো অ্যাসিমেট্রিক ইন নেচার, তারাই কেবলমাত্র অপটিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ অপটিক্যাল অ্যাক্টিভিটি প্রপার্টি তারা শো করতে পারে। তো মানে ভালো করে দেখো, আমরা যখন কোনো অর্গ্যানিক মলিকুলের ভিতরে দেখতে চাইছি তার অপটিক্যাল প্রপার্টি দেখার পিছনে প্রথম আমাকে দেখতে হবে যে মলিকুলার সিমেট্রি ইজ দ্য ফার্স্ট ক্রাইটেরিয়া। অর্থাৎ ওই যে অর্গ্যানিক মলিকুল বা যে স্পেসিফিক আইসোমারটাকে আমি দেখতে চাইছি, সেই আইসোমারটা ভিতরে এই ধরনের কোনো সিমেট্রি এলিমেন্ট প্রেজেন্ট আছে কিনা। যদি থাকে তাহলে সে সিমেট্রিক, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। যদি না থাকে সে অ্যাসিমেট্রিক, দ্যাট মিনস অপটিক্যালি অ্যাক্টিভ। তো এই সিমেট্রি এলিমেন্টগুলো আমরা অলরেডি ক্লাস 11-এ পড়েছি কি কি, তবু আমি একবার বলে দিই। প্লেন অফ সিমেট্রি, কোনো অর্গ্যানিক মলিকুলের ভিতরে প্লেন অফ সিমেট্রি বলতে বোঝায় কি, প্লেন অফ সিমেট্রি বলতে বোঝায় ওই মলিকুলের ভিতরে যদি আমি একটা ইমাজিনারি প্লেন কল্পনা করতে পারি, যে প্লেনটা মলিকুলকে ইকুয়ালি বাইসেক্ট করেছে দুটো ভাগে। ধরো এই রকম একটা মলিকুলকে আমি নিয়েছি COOH, OH, যদি মলিকুলের ভিতরে আমি একটা ইমাজিনারি প্লেন কল্পনা করতে পারি, যে প্লেনটা মলিকুলটাকে ইকুয়ালি দুটো ভাগে বাইসেক্ট করেছে, যেন মনে হচ্ছে একটা দিক আর একটা দিকের মিরর ইমেজ, তাহলে এই ধরনের প্লেনকে আমরা কি বলতে পারি, সিমেট্রিক প্লেন। অর্থাৎ ওই মলিকুলের ভিতরে এরকম একটা প্লেন রয়েছে, যে প্লেনটা মলিকুলকে দুটো ভাগে ভাগ করছে, দিস কল সিমেট্রিক প্লেন বা প্লেন অফ সিমেট্রি। যদি মলিকুলের ভিতরে এই ধরনের কোনো প্লেনের অস্তিত্ব থাকে, তাহলে এই মলিকুলটাকে আমি বলতে পারি দ্য সিমেট্রিক মলিকুল, তার কারণ তার ভিতরে এই প্লেন অফ সিমেট্রি দেখা যাচ্ছে। সেন্টার অফ সিমেট্রি বলতে কি বোঝায়, যদি মলিকুলের ভিতরে এই রকম কোনো সেন্টারের অস্তিত্ব থাকে, কেন্দ্রের অস্তিত্ব থাকে,
এইরকম কোনো সেন্টার বা কেন্দ্রের অস্তিত্ব থাকে, যে কেন্দ্রের মধ্য দিয়ে যদি আমি যে কেন্দ্রের ভিতর দিয়ে আমরা যদি এইরকম একটা স্ট্রেট লাইন পাস করাতে পারি, যে স্ট্রেট লাইনটা বোথ সাইডে একই গ্রুপকে গিয়ে টাচ করতে পারে, তাহলে এই সেন্টারটাকে, এই পয়েন্টটাকে আমরা বলতে পারি এজ এ সেন্টার অফ সিমেট্রি। অর্থাৎ মলিকুলের ভিতরে এই ধরনের কোনো সেন্টার অফ সিমেট্রি রয়েছে, যার কারণে এই মলিকুলটা ইজ এ সিমেট্রিক ইন নেচার। এবং সিমেট্রিক হওয়ার কারণে সে অবশ্যই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এন্ড থার্ড যে প্রপার্টিটা হচ্ছে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি বলতে কি বোঝায় না, মলিকুলের ভিতরে যদি আমি কোনো একটা ইমাজিনারি অ্যাক্সিস কল্পনা করতে পারি, একটা কাল্পনিক কোনো অক্ষ ভাবতে পারি আমি, যে অক্ষের চারিদিকে মলিকুলটাকে 360/n, যেখানে এর একটা ইন্টিজার, এই অ্যাঙ্গেলে যদি আমি অ্যাক্সিস বরাবর রোটেট করাতে পারি মলিকুলটাকে, রোটেশন করার পর এই যে অ্যাক্সিসটা কল্পনা করেছি এর যদি কোনো পারপেন্ডিকুলার প্লেন আমরা নিতে পারি এই অ্যাক্সিসে, এইটাকে এট ফার্স্ট রোটেশন করলাম কত ডিগ্রি, 360/n, যেখানে n হচ্ছে তার ফোল্ড অফ অ্যাক্সিস, অর্থাৎ অ্যাক্সিসের ভাঁজ বলা হয়। এই রকম কোনো একটা নির্দিষ্ট কোণে রোটেশনের পর যদি ওই অ্যাক্সিসের পারপেন্ডিকুলার একটা প্লেনকে আমি কল্পনা করতে পারি, এবং রোটেশনের ফলে যে ফর্মটা তৈরি হয়েছে সেই ফর্মটাকে যদি এই রকম কোনো একটা প্লেনের পাশে নিয়ে তার মিরর ইমেজটাকে দেখি আমরা, যদি সেই মিরর ইমেজটা অরিজিনাল মলিকুলের সাথে নিয়ে গিয়ে সুপার ইম্পোজ করে দেওয়া যায়, এবং যদি সেটা সুপার ইম্পোজেবল হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি এই দুটো ফর্ম সেম, এবং মলিকুলের ভিতরে এই ধরনের একটা অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি রয়ে গেছে। দ্যাট মিনস দ্য মলিকুল ইজ সিমেট্রিক ইন নেচার, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এই গেল আমার কোনো মলিকুলের অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখার উপায়, বা অপটিক্যাল কোনো একটা মলিকুল কিভাবে অপটিক্যাল অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ হবে সেটা চিনবো কিভাবে না, সেটা চেনার একমাত্র উপায় হচ্ছে মলিকুলার অ্যাসিমেট্রি ইজ দ্য একমাত্র ক্রাইটেরিয়া কোনো মলিকুলার অপটিক্যাল অ্যাক্টিভিটির পিছনে। এইবার কোনো মলিকুল যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তাহলে আমরা যদি একদম সিম্পলিস্ট ওয়েতে দেখি, তাহলে আমার মধ্যে কোনো মলিকুল, অর্গানিক মলিকুলের ভিতরে যদি এই ধরনের কোনো স্টিরিওজেনিক সেন্টার থাকে, যেখানে যে কার্বনের সাথে 4টি ডিফারেন্ট গ্রুপ যুক্ত আছে, দিস কাইরাল কার্বন সেন্টার, এই কার্বন কি করতে পারে, এই কার্বনের মধ্যে, এই পার্টিকুলার মলিকুলের মধ্যে আমি যদি এই অপারেশনগুলো চালাই, কোনো অপারেশনই আমি এখানে করতে পারবো না। অর্থাৎ এর মধ্যে কোনো প্লেন খুঁজে পাবো না, কোনো সেন্টার পাবো না, কোনো অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি পাবো না। দ্যাট মিনস এই মলিকুলটাও আবার অপটিক্যালি অ্যাক্টিভ। দ্যাট মিনস অপটিক্যালি অ্যাক্টিভ হলে সে কি করতে পারবে, সে প্লেন পোলারাইজড লাইটকে রোটেট করতে পারবে। এবং এই রোটেশনটা কি, এই প্লেন পোলারাইজড লাইটের রোটেশনটা হয় ডান দিকে অথবা বাঁ দিকে। যখনই সে অপটিক্যালি অ্যাক্টিভ হলো, তখনই তার ভিতরে দুটো স্বতন্ত্র ফর্মের অস্তিত্ব আমরা পেলাম। অর্থাৎ প্লেন পোলারাইজড লাইটের রোটেশনটাকে হয় সে ডান দিকের ডেক্সট্রো রোটেটরি অথবা বাঁ দিকে রোটেট করানোর ক্ষেত্রে লিভো রোটেটরি রোটেশনে আসতে পারবে। অর্থাৎ যে কোনো অপটিক্যাল অ্যাক্টিভিটির পিছনে কারণ হচ্ছে এই ধরনের অ্যাসিমেট্রিক, মলিকুলার অ্যাসিমেট্রিক, এবং কোনো মলিকুলের ভিতরে এই ধরনের অ্যাসিমেট্রিক কন্ডিশন থাকলে সেই মলিকুলটা আমার কাছে অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এবং অপটিক্যাল অ্যাক্টিভ হলেই এই মলিকুলটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ যদি হয়, তাহলে এর মধ্যে দুটো স্বতন্ত্র ফর্ম, কোন দুটো, এই দুটো, যে স্বতন্ত্র ফর্ম দুটো কি করতে পারবে, যে স্বতন্ত্র ফর্ম দুটো এই মলিকুলটাকে কি করতে পারবে, দেখো দুটো ভিন্ন ভিন্ন রোটেশনে, মানে সেম অ্যামাউন্ট অফ রোটেশন কিন্তু দুটো অপোজিট দিকে রোটেট করাতে পারবে। অর্থাৎ এই রকম একটা +50 ডিগ্রি হলে অন্যটা -50 ডিগ্রিতে রোটেট করাতে পারবে। অর্থাৎ এই ধরনের কোনো একটা অ্যাসিমেট্রিক কার্বন কোনো মলিকুলের মধ্যে যদি থেকে থাকে, তাহলে সেই মলিকুলটা আমার অ্যাট দ্য সেম টাইম এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে, এবং একই কারণে সে একটা অপটিক্যাল অ্যাক্টিভ মলিকুল, এবং তার ভিতরে দুটো স্বতন্ত্র ফর্মের অস্তিত্ব আমরা কি পাবো, লক্ষ্য করব। এবার দেখো, এইবার তার মানে আমি এখানে বলতে পারি, যখনই এই ধরনের একটা মলিকুল, এই তার ভিতরে এরকম একটা স্টিরিওজেনিক সেন্টার রয়েছে,
এই স্টিরিওজেনিক সেন্টারের একটা স্পেসিফিক অ্যাঙ্গেল অফ রোটেশন রয়েছে, দ্যাট মিনস কত 50 ডিগ্রি, সেটা প্লাস বা মাইনাস দুদিকে ঘুরতে পারে, কিন্তু অ্যাকচুয়াল রোটেশনের মানটা কত 50 ডিগ্রি। তো আমরা যদি এবার এই ত্রিমাত্রিক আইসোমেরিজমে ফিরে যাই, যে যদি কোনো অর্গানিক মলিকুলের ভিতরে এই রকম একাধিক স্টিরিও সেন্টার থাকে, তাহলে প্রত্যেকটা স্টিরিও সেন্টারের একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল অফ রোটেশন থাকবে। যদি নির্দিষ্ট অ্যাঙ্গেল অফ রোটেশন থেকে থাকে প্রত্যেকটা স্টিরিও সেন্টারে, তাহলে সেক্ষেত্রে টোটাল স্টিরিও আইসোমারের সংখ্যা কতগুলো হবে? সেই স্টিরিও আইসোমারগুলোর ভিতরে অপটিক্যাল অ্যাক্টিভিটি, মানে কারা অপটিক্যালি অ্যাক্টিভ বা কারা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, সেটা যদি আমি দেখতে চাই, তাহলে একটা এক্সাম্পলের দ্বারা খুব সহজে ব্যাপারটাকে বুঝতে পারি। দেখো, আমরা যদি এরকম একটা এক্সাম্পল নিতে পারি, ধরো CH3 CHOH CHOH COOH। সে দেখো, আমি এইরকম একটা অর্গানিক মলিকুলকে চুজ করেছি। তাহলে এই অর্গানিক মলিকুলটার ভিতরে স্টিরিও সেন্টার বা স্টিরিওজেনিক সেন্টার কটা রয়েছে? এইরকম দুটো স্টিরিওজেনিক সেন্টার রয়েছে। তাহলে দুটো স্টিরিওজেনিক সেন্টারের প্রত্যেকটা স্টিরিওজেনিক সেন্টারে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল অফ রোটেশন রয়েছে। এবার আমাকে দেখতে হবে এখানে থাকা স্টিরিওজেনিক সেন্টারগুলো একই রকমের নাকি ভিন্ন। একই মানে এই স্পেসিফিক কার্বন সেন্টারের সাথে গ্রুপগুলো কি একই রয়েছে এই দুটোর সাথে, নাকি ভিন্ন রয়েছে? দেখো, এখানে গ্রুপ কি রয়েছে? হাইড্রোজেন OH CH3, আর এদিকে গোটা গ্রুপ, কিন্তু এর সাথে কি রয়েছে? HOH COOH। অর্থাৎ একই গ্রুপ দ্বারা এই অ্যাসিমেট্রিক সেন্টার দুটো বা স্টিরিও সেন্টার দুটো কানেক্টেড নয়। তাহলে এই প্রত্যেকটা স্টিরিও সেন্টারে কি রয়েছে? একটা করে অপটিক্যাল রোটেশন। এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এর মানটা অবশ্যই 50 নয়, সেটা 70 হতে পারে বা 60 হতে পারে। সাপোজ আমি লিখলাম 70। তো এবার এই ধরনের অর্গানিক মলিকুল কটা স্পেসিফিক স্টিরিও আইসোমার তৈরি করতে পারে আমরা যদি দেখতে চাই, তাহলে সেটা দেখি যে এখানে এই 50টার রোটেশনটা হতে পারে +50 -50, প্লাস এই 70 রোটেশন কি হতে পারে? +70 -70। আর কি হতে পারে? দেখো, +50 এর সাথে -70 চলে আসতে পারে, -50 এর সাথে +70 চলে আসতে পারে। অর্থাৎ পসিবল অ্যারেঞ্জমেন্টটা কোথায়? অর্থাৎ আমি যখন এইরকম দুটো স্টিরিও সেন্টার দিয়ে এই ধরনের একটা অর্গানিক মলিকুলকে দেখতে চাইছি, তাহলে এর ভিতরে এই দুটো স্টিরিও সেন্টার কত রকম ভাবে তার অপটিক্যাল রোটেশনটাকে করাতে পারে, কোন কোন কম্বিনেশনে আসতে পারে। এর রোটেশন দুটো +50 -50, +50 +70 সাথে কম্বিনেশন করতে পারে, -50 -70 সাথে কম্বিনেশন, +50 -70 সাথে কম্বিনেশন করতে পারে, -50 +70 সাথে কম্বিনেশন করতে পারে। এবং এফেক্টিভলি যদি আমি দেখি, তাহলে টোটাল কত? 120 -120 -20 +20। তার মানে প্রত্যেকটা ফর্মেরই কিন্তু স্পেসিফিক একটা নির্দিষ্ট রোটেশন এসে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে চোখ বুঝে আমি বলতে পারি যে এখান থেকে স্পেসিফিক অর্গানিক মলিকুলটা টোটাল 4টে স্টিরিও আইসোমার তৈরি করতে পারে, এবং প্রত্যেকটা স্টিরিও আইসোমারই অপটিক্যালি অ্যাক্টিভ, তার কারণ তারা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেশন করার ক্ষমতা রাখে। ক্লিয়ার? তো এবার আমরা চেষ্টা করি যে এই স্পেসিফিক ফর্মগুলোকে তৈরি করার। ভালো করে দেখো, আমরা যদি এটা দেখার চেষ্টা করি যে এই স্পেসিফিক ফর্মগুলোকে, তার মানে স্টিরিও আইসোমার, এই পার্টিকুলার মলিকুলের টোটাল নাম্বার অফ স্টিরিও আইসোমার কটা? 4টে। স্টিরিও আইসোমার গুলোর ভিতরে আবার একটা রিলেশনশিপ রয়ে গেছে। দেখো, A+120 -120, A+20 -20, তার মানে এক্সাক্ট সেম রোটেশন, কিন্তু অ্যাঙ্গেল তোমার দিকটা ভিন্ন।
এই ধরনের ত্রিমাত্রিক আইসোমারগুলো যারা একে অপরের সাথে একই অ্যাঙ্গেলে রোটেট করাতে পারে কিন্তু ভিন্ন দিকে রোটেশনটা দেখাতে পারে, এই ত্রিমাত্রিক আইসোমার হতে হবে তাদেরকে প্রথমে ফার্স্ট তারা একে অপরের ত্রিমাত্রিক আইসোমার, এবং ত্রিমাত্রিক আইসোমারের ভিতরেও সেকেন্ড হচ্ছে এরা কি, এরা অপটিক্যাল আইসোমার। এবং অপটিক্যাল আইসোমারের ভিতরে কি, শুধু অ্যাঙ্গেল অফ রোটেশনের মানটাও সেম, শুধু রিভার্স ডাইরেকশনে, উল্টোর দিকে। তাহলে এই ধরনের স্বতন্ত্র ফর্মগুলোকে বলা হয় একে অপরের এনেনসিওমার। অর্থাৎ যে কোনো অর্গানিক মলিকুলের ত্রিমাত্রিক আইসোমারগুলোর ভিতরে যে ফর্মগুলো, যে স্পেসিফিক ফর্মগুলো অপটিক্যাল রোটেশনটা সেম কিন্তু রিভার্স ডাইরেকশনে, তাদেরকে আমরা বলতে পারি এনেনসিওমার। দ্যাট ইজ এনেনসিওমার। এবং এখানে এর সাথে সম্পর্ক এনেনসিওমার, এর সাথে সম্পর্ক এনেনসিওমার। তাহলে দেখো এইরকম এই স্পেসিফিক অর্গানিক কম্পাউন্ডটা তাহলে কটা ফর্ম থাকতে পারে, টোটাল 4টে ফর্ম থাকতে পারে। 4টে ফর্মের মধ্যে এরা এই দুটো এনেনসিওমার, দুটো এনেনসিওমার, অর্থাৎ এক জোড়া এনেনসিওমারের অস্তিত্ব এই স্পেসিফিক অর্গানিক কম্পাউন্ডের ভিতরে আমরা দেখব। এবং তাহলে দেখো এর সাথে রিলেশনসটা ঠিক কি রকম, আমি যদি এর সাথে এর বা এর সাথে এর দেখতে চাই, এরা প্রত্যেকে একই অর্গানিক কম্পাউন্ডের ত্রিমাত্রিক আইসোমার, ঠিক, কিন্তু এদের অ্যাঙ্গেল অফ রোটেশনের মানটা কি ভিন্ন। অ্যাঙ্গেল অফ রোটেশনের মানটা ভিন্ন হওয়ার কারণে এদের ভিতরে সম্পর্ক হচ্ছে এরা একে অপরের ডায়াস্টিরিও আইসোমার। অর্থাৎ ডায়াস্টিরিও আইসোমারগুলো কি ত্রিমাত্রিক আইসোমার, কিন্তু তারা একে অপরের সাথে এনেনসিওমার নয়। তাহলে এনেনসিওমারের মানে কন্ডিশনটা কি, এনেনসিওমার আমরা আগেই দেখেছিলাম যে এই যে দুটো ফর্ম আমরা বানিয়েছিলাম একে অপরের সাথে, জাস্ট কি অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্সের কারণে এই ফর্ম দুটো কিভাবে দাঁড়িয়েছিল আমার কাছে। দেখো আমরা যদি এই রকম ভাবে দেখি, তাহলে এই যে এখানে তৈরি হওয়া ফর্মগুলো আমার কাছে কি ছিল, সেম ফর্ম, দুটো একই ফর্ম। এবার এদের ভিতরে কোনো একটাকে ইন্টারচেঞ্জের ফলে যেটা তৈরি হলো আমার, সেটা কি, সেটার সাথে এর সম্পর্ক যদি আমি দেখি, তাহলে দেখো দ্যাট ইজ এদের দুজনের ভিতর সম্পর্ক, এরা একে অপরের মিরার ইমেজ। দ্যাট ইজ মিরার ইমেজ কিন্তু নন সুপার ইম্পসিবল। অর্থাৎ ত্রিমাত্রিক আইসোমার যারা নিজেদের ভিতরে মিরার ইমেজ রিলেশনশিপ মেনটেন করে কিন্তু একে অপরের উপর সুপার ইম্পসিবল নয়, এই নন সুপার ইম্পসিবল মিরার ইমেজকে আমরা বলতে পারি এনেনসিওমার। অর্থাৎ কোন ত্রিমাত্রিক আইসোমারের এনেনসিওমারগুলো একে অপরের সাথে মিরার ইমেজ সম্পর্কিত, কিন্তু এইগুলো এদের ভিতরে কোনো মিরার ইমেজ রিলেশনশিপ নেই। ত্রিমাত্রিক আইসোমার কিন্তু একে অপরের সাথে মিরার ইমেজ রিলেশনশিপ মেনটেন করে না যারা, তাদেরকে আমরা বলতে পারি ডায়াস্ট্রিও আইসোমার। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের এই টাইপের অর্গানিক মলিকুলের 4টে স্বতন্ত্র ফর্মের অস্তিত্ব বা স্ট্রাকচার যদি আমাকে আঁকতে বলে, আঁকাটা খুব ইজি। আমি কি করতে পারি, এক জোড়া এনেনসিওমার আমি এখান থেকে পাবো। তো সেটাকে কি করে আঁকা সম্ভব, দেখো আমি যদি এইরকম দেখি যে COOH CH3 OH OH HH, আমি আরবিট্রারিলি যে কোনো একটা ফর্মকে দিয়ে দিলাম। তো এই ফর্মের এটা যদি এটা হয় এর অপটিক্যাল রোটেশন, তাহলে মিরার ইমেজ রিলেশনশিপ এর সাথে যেটা রয়েছে সেটাই তার এনেনসিওমার। তাহলে এনেনসিওমার হওয়া মাত্রই যদি তাদের মিরার ইমেজ রিলেশনশিপ থাকে, তাহলে আরেকটা ফর্মকে আমি লিখতে পারি এটা COOH OH OH H H CH3। এটা ঠিক একই রকম ভাবে দেখো আমরা যদি যে কোনো একটাকে ইন্টারচেঞ্জ করি, যে কোনো একটা কনফিগারেশনকে চেঞ্জ করি, তাহলে দেখো COOH এইখানে এই অরিজিনাল ফর্মে OH ছিল, এটা H ছিল। আমি যদি এই OH আর Hটাকে চেঞ্জ করি, তাহলে এদিকে H এদিকে যদি OH নিয়ে আসি, তাহলে দেখো এইটা আমার আরেকটা স্বতন্ত্র ফর্ম। তাহলে এরও একটা মিরার ইমেজ থাকতে পারে,
সি ডবল এইচ ও এইচ এইচ CH3 HOH। টোটাল 4টে ফর্ম হচ্ছে এটা। এই ধরনের অর্গানিক কম্পাউন্ডের টোটাল 4টে ফর্ম হচ্ছে এটা, যাদের মধ্যে রিলেশনশিপ কি, এর সাথে এর সম্পর্ক হচ্ছে এনএনসিওমার, এর সাথে এর সম্পর্ক হচ্ছে এনএনসিওমার, কিন্তু এর সাথে এর সম্পর্ক হচ্ছে ডায়াস্টিওমার, এর সাথে এ ডায়াস্টিওমার, এর সাথে এও ডায়াস্টিওমার। তার মানে ত্রিমাত্রিক আইসোমার আমাকে প্রথম খুঁজতে হবে। ত্রিমাত্রিক আইসোমার খোঁজার পর এদের স্ট্রাকচারগুলো, পসিবল স্ট্রাকচার আমাকে দেখতে হবে, এবং তাদের ভিতর এনএনসিওমার ডায়াস্টিওমারগুলো কোনগুলো সেগুলোকে আমাকে খুঁজতে হবে। নেক্সট দেখো, আমি যদি এক্সাম্পলটাকে একটু চেঞ্জ করে ঠিক এই ধরনের একটা, এদিকে সি ডবল এইচ করে দিই, সি ডবল এইচ এরকম করি, তাহলে এক্ষেত্রে আমি অর্গানিক কম্পাউন্ডগুলো যে অর্গানিক কম্পাউন্ডটা লিখেছি, তাহলে তার ক্ষেত্রে কতগুলো স্টিরিও আইসোমার থাকা সম্ভব দেখো। তার ক্ষেত্রে টোটাল নাম্বার অফ স্টিরিও আইসোমার, কটা স্টিরিওজেনিক সেন্টার রয়েছে, দুটো স্টিরিওজেনিক সেন্টার, দুটো সেম একই রকমের স্টিরিওজেনিক সেন্টার এখানে রয়েছে। তো এই কার্বনের সাথে হাইড্রোজেন OH CH যেমন রয়েছে, এর সাথে HOH CH যেমন রয়েছে, তাহলে দুটো একই রকমের স্টিরিওজেনিক সেন্টার এই পার্টিকুলার কম্পাউন্ডের ভিতরে রয়েছে। যদি থাকে তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমাদের এর রোটেশন যদি 50 ডিগ্রি হয়, এরও 50, রোটেশনের মাত্র সেম, কারণ সেম স্টিরিওজেনিক সেন্টার এখানে প্রেজেন্ট রয়েছে। তাহলে এদেরকে যদি কম্বাইন করি, তাহলে কিভাবে কম্বাইন হতে পারে, +50 -50, এটা কম্বাইন করতে পারে কি +50 এর সাথে, এ কম্বাইন করতে পারে কত +50 এর সাথে, +50 কম্বাইন করতে পারে -50 এর সাথে, বা -50 কম্বাইন করতে পারে +50 এর সাথে। এর বাইরে অন্য কোনো কম্বিনেশন আমার এখানে আছে কি, নেই। তাহলে এর বাইরে অন্য কোনো কম্বিনেশন যদি না থাকে, এখানে কতগুলো কম্বিনেশন হতে পারে, +100, এখানে দেখো প্লাস মাইনাস, না এখানে আমি লিখেছি +50, এ কম্বাইন করতে পারে -50, এ কম্বাইন করতে পারে -50 এর সাথে, তাহলে -100, আর এর +50 এর -50 এর সাথে কম্বাইন করতে পারে। তো যদি আমি জোর করে লিখি, আরেকটা হতে পারে -50 এর +50 এর সাথে কম্বাইন করতে পারে। এই দুটোর মধ্যে বেসিক্যালি কোনো তফাৎ নেই, দুটোই সেম। তাহলে এক্ষেত্রে দেখো এর নেট রোটেশন কত, 0, এর নেট রোটেশন 0। তাহলে আমরা এবার দেখতে চাইছি এই স্পেসিফিক অর্গানিক কম্পাউন্ড হাউ মেনি, কতগুলো স্টিরিও আইসোমার দিতে পারে। দেখো, তার মানে এই দুটোর ভিতরে কোনো তফাৎই নেই, তার মানে এই দুটোর ভিতর যে কোনো একটাকে আমি মুছে দিতেই পারি। তাহলে হাউ মেনি আইসোমার, 3টে টোটাল আইসোমারের এক্সিস্টেন্স সম্ভব। এই 3টে সম্পর্কগুলো ঠিক কিরকম, এবং সব থেকে আশ্চর্যজনকভাবে 3টে ফর্মের ভিতরে দেখো এই স্পেসিফিক ফর্মের অপটিক্যাল রোটেশনটা হচ্ছে কি 0। অপটিক্যাল রোটেশন 0, দ্যাট মিনস যদি কখনো কোনো ত্রিমাত্রিক আইসোমার সে তার নিজের ভিতরে থাকা স্টিরিওজেনিক সেন্টারগুলোর দ্বারা ইন্টারনাল কম্পেনসেশনের ফলে অপটিক্যাল রোটেশনের মানটাকে 0 করে দিতে পারে, ত্রিমাত্রিক আইসোমারের এই স্পেশাল ফর্ম, এই স্পেসিফিক ফর্মগুলোকে আমরা বলতে পারি কি না মেসো ফর্ম বা মেসো আইসোমার। অর্থাৎ মেসো আইসোমারের কনসেপ্ট কি, মেসো আইসোমার হচ্ছে কোন একটা ত্রিমাত্রিক আইসোমার, এবং ত্রিমাত্রিক আইসোমারটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এবং অপটিক্যালি ইনঅ্যাক্টিভিটির পিছনে কারণ কি, অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটির পিছনে কারণ হচ্ছে ইন্টারনাল কম্পেনসেশন অফ রোটেশন। রোটেশনগুলো ইন্টারনালি কম্পেনসেট হয়ে তার অপটিক্যাল রোটেশনের মানটা 0 করে দিচ্ছে। তার মানে এই ধরনের কম্পাউন্ডগুলোকে আমরা বলতে পারি মেসো কম্পাউন্ড। তাহলে যদি কোনো অর্গানিক কম্পাউন্ডের ভিতরে এই ধরনের ফর্মের অস্তিত্ব থাকে, তাহলে আমি বলতে পারি কি এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কারণ এর নেট কোনো রোটেশন নেই, এবং এরা হচ্ছে মেসো ফর্ম। তাহলে এদের স্ট্রাকচারগুলোতে এবার আমরা যদি আসতে চাই, তাহলে এই স্পেসিফিক কম্পাউন্ডের ভিতরে কি রয়েছে, এইরকম দুটো এনএনসিওমার রয়েছে আর একটা মেসো ফর্মের অস্তিত্ব রয়েছে। তো এদের স্ট্রাকচার কিরকম হবে, দেখো সি ডবল এইচ, আমি যদি লিখি OH HOH, এই হচ্ছে আমার একটা অ্যাক্টিভ ফর্ম, কারণ
ত্রিমাত্রিক আইসোমার লেখার পর আমাকে অপটিক্যালি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এটা জানার জন্য যে কনসেপ্ট আছে সেটা কি, এর উপর আমরা প্লেন অফ সিমেট্রিটাকে চালাবো, সিমেট্রি অপারেশনটাকে করব, সিমেট্রি অপারেশন করে দেখবো এর মধ্যে কোনো সিমেট্রি রয়েছে কিনা। যদি না থাকে তাহলে সেটা অ্যাসিমেট্রিক, দ্যাট মিনস অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এইটা আমার এই ফার্স্ট এনএনসিওমারিক ফর্ম। তাহলে এর সেকেন্ড ফর্মটা কোনটা? সেকেন্ড ফর্মটা হচ্ছে এই ফর্মটা, COOH OH COOH, এটা হচ্ছে সেকেন্ড ফর্ম এবং এরা দুজনের মধ্যে রিলেশনশিপ কি? এটা হচ্ছে একে অপরের এনএনসিওমার। কিন্তু এই থার্ড ফর্মটা দেখো, এই 3 নম্বর যে ফর্মটা, থার্ড ফর্মটা যার অপটিক্যাল রোটেশন 0, সেটা কোনটা? সেটা হচ্ছে COOH OH OH HH COOH, এরকমও একটা অ্যারেঞ্জমেন্ট এর পক্ষে থাকা সম্ভব। দিস কল্ড, এর ভিতরে দেখবেন একটা প্লেন অফ সিমেট্রি রয়েছে, সেই জন্য প্রথমেই চোখ বুঝে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। শুধু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কিন্তু ত্রিমাত্রিক আইসোমার যার ভিতরে এই ধরনের দুটো স্টিরিও সেন্টার রয়েছে, স্টিরিও সেন্টারগুলোর রিভার্স রোটেশন এই মলিকুলটাকে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ করে তুলেছে। তাহলে দুটো স্টিরিও সেন্টার তার রিভার্স রোটেশন এই মলিকুলটার অপটিক্যাল ইনঅ্যাক্টিভিটির পিছনে দায়ী, অর্থাৎ ইন্টারনাল কম্পেনসেশন একে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ করে তুলেছে। এই জন্য এই ধরনের ফর্মগুলোকে আমরা বলতে পারি মেসো ফর্ম, দ্যাট ইজ মেসো। তার মানে আমরা আজকের সমস্ত ক্লাসে, মানে আজকের এই পুরো ক্লাসে আমরা কি করলাম না, এই সমস্ত স্টিরিও আইসোমারগুলোকে আরেকবার ঝালিয়ে নিলাম এবং আমরা যদি পুরো ক্লাসটাকে সামারাইজ করি তাহলে আমরা বলতে পারি এনি অর্গানিক কম্পাউন্ড, যে কোনো অর্গানিক কম্পাউন্ড তার ত্রিমাত্রিক আইসোমারের পিছনে দায়ী হচ্ছে স্টিরিওজেনিক সেন্টার, এবং প্রতিটা স্টিরিওজেনিক সেন্টার একটা করে অপটিক্যাল রোটেশন, নির্দিষ্ট একটা অপটিক্যাল রোটেশন যদি থাকে আমি ধরে নিই, তাহলে দেখো ওই বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডের ভিতরে ওই স্টিরিওজেনিক সেন্টারের সংখ্যা আমাকে স্পেসিফিক্যাল বলে দেবে ওই স্পেসিফিক অর্গানিক কম্পাউন্ডের ভিতরে কত ধরনের আইসোমার থাকা সম্ভব, কতগুলো এনএনসিওমার, কতগুলো ডায়াস্ট্রিওমার, কতগুলো মেসোমার, এই সমস্ত ধারণা আমার কাছে পরিষ্কার হবে। ওকে।